নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ে শোনাচ্ছি শ্রীমতী লীলা মজুমদারের লেখা প্রদীপিসির বর্মী বাক্স। এই গল্পটির তৃতীয় তথা শেষ পর্ব। এই তো সুবর্ণ সুযোগ সেই গোপন চিঠি পড়বার। পকেট থেকে বের করে দেখলাম লাল কালিতে লেখা, শ্রীযুত বাবু বিপিন বিহারী চৌধুরীর কাছ হইতে 200 টাকা পাইলাম। স্বাক্ষর নিধিরাম শর্মা। পুনশ্চ সব অনুসন্ধানাদি গোপন থাকিবেক। অবাক হয়ে ভাবছি, সেজ দাদামশাই কি উদ্দেশ্যে চিমড়েকে টাকা দিলেন? কি অনুসন্ধান? এ তো বিষম সন্দেহজনক। এমন সময় দরজা খুলে পাঁচু মামা ঝড়ের মতো ঘরে ঢুকে দুম করে দরজা বন্ধ করে তাতে ঠেস দিয়ে দাঁড়িয়ে বোয়াল মাছের মতো হাঁপাতে লাগলো। মুখটা দেখলাম আগের চাইতেও সাদা, কপালে ঘাম দেখা দিয়েছে, চুল উস্কো খুস্কো। চিঠিটা পকেটে গুঁজে লাফিয়ে খাট থেকে নেমে বললাম, কি হয়েছে পাঁচু মামা, আবার জোলাপ খেয়েছো? পাঁচু মামা শুকনো ঠোঁট আরও শুকনো জিভ দিয়ে চাটতে চেষ্টা করে বলল, খেন্তি পিসি এসেছে। আমি বললাম, খেন্তি পিসি সেটা আবার কে? পাঁচু মামা আমসি হেন মুখ করে বলল, প্রদীপিসি দি সেকেন্ড। চিঠিটা পাঁচু মামার নাকের সামনে নেড়ে বললাম, ওসব তুচ্ছ ব্যাপার নিয়ে বৃথা সময় নষ্ট করো না মামা। স্বয়ং সেজ দাদামশাই এতে ভীষণভাবে জড়িত আছেন, এই দেখো তার প্রমাণ। পাঁচু মামার চোখ গোল গোল করে চিঠিটা সবে পড়তে যাবে এমন সময় প্রচণ্ড ধাক্কা খেয়ে দরজা গেল খুলে। আর সত্যি বলছি, অবিকল আমার সেই স্বপ্নে দেখা প্রদীপিসির কে একজনা তেলো হাঁড়ির মতো মুখ করে ভিতরে এলেন। বুঝলাম ওই খেন্তি পিসি। পাঁচু মামা দরজার ঠেলা খেয়ে ছিটকে আমার খাটের উপর পড়েছিল, সেখান থেকে সরু গলায় চেঁচিয়ে বলল, কি করতে পারো আমার তুমি? এমন কোনো স্ত্রীলোক জন্মায়নি যাকে আমি ভয় পাই। জানো, আমার বুকের মধ্যে সিংহ। এইটুকু বলতেই খেন্তি পিসি কোমরে কাপড় জড়িয়ে খাটের দিকে এক পা এগুলেন, আর পাঁচু মামাও অমনি টুপ করে নেমে খাটের তলায় অগুন্তি হাঁড়ি কলসির মধ্যে সেঁধিয়ে গেল। খেন্তি পিসি তখন আমার দিকে মুখ ফিরিয়ে আপাদ মস্তক আমাকে কাঠ ফাটা দৃষ্টি নিয়ে দেখতে লাগলেন, আর আমার হাত এমনি কাঁপতে লাগলো যে চিঠিটা খরমর খরমর করে উঠল। তাই শুনে খেন্তি পিসি এমন চমকালেন যেন বন্দুকের গুলি শুনছেন। কি যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু সে কথা বলবার আগেই সেজ দাদামশাই হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন। খেন্তি পিসিকে দেখে একটু যেন অপ্রস্তুত হয়ে বললেন, আহ খেন্তি, তুই আবার এখানে কেন? খেন্তি পিসি চায়না ক্যান্ডেল পাওয়ারের মতো চোখ দুটো আমার ওপর থেকে সরিয়ে বরফের মতো ঠান্ডা গলায় বললেন, কেন, তোমার কি তাতে কোনো অসুবিধে হচ্ছে? পুজোর সময় একটা কাঁচকলাও দিলে না। আমার ভজাকে যে কাপড় দিলে সেও অতি খেলো সস্তা রাবিশ। বাপের বাড়ি থেকে কলাটা মূলোটা দূরে থাকুক, কচুটারও মুখ দেখি না। তাই বলে বৌদির ঘরের কোনায়ও একটু জায়গা হবে না? পাঁচু মামা এখানে দুটো হাঁড়ির মাঝখান দিয়ে মুন্ডু বের করে চেঁচিয়ে মেচিয়ে বলল, জায়গা হবে কি হবে না তাতে তোমার ভারী বয়ে গেল, তুমি তো নিজেই জায়গা করে নেবে। এই ভর সকালে আমার ঘরে এবার তোমার কত জায়গা? বলেই কচ্ছপের মুন্ডুর মতো শুট করে আবার অদৃশ্য হয়ে গেল। সেজ দাদামশাই এবার গলা পরিষ্কার করে পাঁচু মামাকে তাড়া দিয়ে বললেন,
এই পাঁচু হতভাগা, বেরিয়ে আয় বলছি। আমার একটা ইম্পর্টেন্ট কাগজ হারিয়েছে, খুঁজে দে বলছি, নইলে ভালো হবে না। সঙ্গে সঙ্গে খেন্তি পিসিও বললেন, বেরো বেরো এক্ষুনি। তুই নিশ্চয়ই আমার সুটকেস থেকে বাড়ির নকশাটা সরিয়েছিস। বেরো বলছি, তোকে আমি সার্চ করবই করব। না বেরোলে ওই খাটের তলায় সেঁধিয়েই সার্চ করব। আমি জানি না তোদের সব চালাকি। প্রদীপিসির বাক্সর জন্য তোরাও ছোঁক ছোঁক করে বেড়াচ্ছিস, অথচ বাক্সতে আর কারও অধিকার নেই। ওটা স্ত্রীধন, ওটা আমি পাবো। সেজ দাদামশাই রেগে বললেন, তুই পাবি মানে? তোর ভজার পেটে যাবে বল? আমি আইন পাশ করেছি, তা জানিস? কেউ যদি পায় তো আমি পাবো। জানিস আমি 200 টাকা খরচ করে ডিটেকটিভ লাগিয়েছি, ও বাক্স আমি বের করবই। এইবার দরজার কাছ থেকে একটা নরম কাশির শব্দ শোনা গেল। দেখলাম চিমড়ে ভদ্রলোক সেইখানে দাঁড়িয়ে কালো আলস্টার পরে ঠেস দিয়ে বিড়ি টানছেন। বিড়িটা এবার বের করে বললেন, মনে থাকে যেন 3 ভাগের 1 ভাগ আমার। যদি বাক্স পান আমার অদ্ভুত বুদ্ধির সাহায্যেই পাবেন। খেন্তি পিসি হঠাৎ আবিষ্কার করলেন খাটের তলা থেকে পাঁচু মামার ঠ্যাং দুটো অসাবধানতা বশত একটুখানি বেরিয়ে রয়েছে। আর যায় কোথা, নিমেষের মধ্যে হির হির করে টেনে পাঁচু মামাকে বের করে এনে 2 থাপ্পড় লাগালেন। তারপর বুক পকেট থেকে একটা মোটা মতন কাগজ টেনে বের করে বললেন, তবে না নকশা নিসনি? তারপর কাগজটা খুলে বললেন, ইস, দেখছো সেজদা, ব্যাটা ছেলে সংস্কৃতে 19 পেয়েছে। সেজ দাদামশাই অমনি বললেন, কই দেখি দেখি। চিমড়ে ভদ্রলোকে এগিয়ে বললেন, মানুষ হওয়াই একরকম অসম্ভব। পাঁচু মামা তখন এক দৌড়ে আবার খাটের তলায় ঢুকলো এবং পা গুটিয়ে সাবধানে বসে বলল, আমার কলেজের রিপোর্ট নিয়ে তোমাদের কি দরকার শুনি? বিশেষত খেন্তি পিসির মতো একজন আকাট মুখ্য স্ত্রীলোকের নকশা হারিয়েছে, দরকারি কাগজ হারিয়েছে, তাই আমার ওপর হামলা। আর আর ওই ইজের পড়া ছোকরার হাতে যে কাগজটা আছে সেটা কি? পাঁচু মামার কাছে আমি এমন বিশ্বাসঘাতকতা আশা করিনি, কিন্তু তখন দেখলাম আপত্তি টাপত্তি করার সময় নেই। দেখলাম খেন্তি পিসি, সেজ দাদামশাই আর চিমড়ে ভদ্রলোক নিজেদের ঝগড়া ভুলে, পাঁচু মামার সংস্কৃতের নম্বর ভুলে গোল হয়ে আমার দিকে এগিয়ে আসছেন। শুনতে পেলাম ফোঁস ফোঁস করে ওদের ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। বুঝলাম বিপদ সন্নিকট। হঠাৎ ও দিদিমা বলে চেঁচিয়ে ধাঁ করে আমার পেছনের দরজা দিয়ে বারান্দায় উপস্থিত হলাম। বুঝলাম দেয়ালে সিঁড়ির খাঁজ কাটার কাজ শেষ হয়নি। নিমেষের মধ্যে খাঁজের মধ্যে মধ্যে পায়ের বুড়ো আঙুল গুঁজে গুঁজে একেবারে ছাদে উপস্থিত হলাম। এবার আমি নিরাপদ, যদিও আমি এখনো চা অবধি পাইনি, তবু নিরাপদ। আমি ছাদে শুয়ে খুব খানিকটা হাঁপড়ের মতো হাঁপিয়ে নিলাম। আমি জানি ওদের কারও সাধ্যি নেই ওপরে ওঠে। আস্তে আস্তে রোদ এসে ছাদটাকে ভরে দিল। আমার পায়ের আঙুলের ফাঁক দিয়ে ঠান্ডা ঝির ঝিরে হাওয়া বইতে লাগলো। দেখলাম ছাদে রাশি রাশি শুকনো পাতা জমেছে। কত বছর ধরে কে বাতা জানে। শুনলাম কত কত পায়রা বুক ফুলিয়ে বকম বকম করছে। দেখলাম বাড়ির সামনের দিকে গম্বুজের মতন করা, তাতে খোপ খোপ আছে। পায়রারা তার মধ্যে থেকে যাওয়া আসা করছে। চারদিক একটা পায়রা পায়রা গন্ধ। খিদে যে পায়নি তা নয়, তবু যেই মনে হলো নিচে সব ওত পেতে বসে আছে,
নেমেছি কি কপাং করে ধরবে, অমনি আর আমার নামবার ইচ্ছে রইল না। দরকার হলে ছাদে শুধু দিনটা কেন, রাতটাও কাটাবো স্থির করলাম। কিছু করবার নেই, কিছু দেখবার নেই। চারিদিকে পাঁচিল, ওপরে আকাশ আর কশো পায়রা, কে জানে। শুনতে পাচ্ছিলাম ওরা নানান সুরে, কখনো রেগে চেঁচিয়ে, কখনো নরম সুরে ফুঁসলিয়ে আমাকে ডাকছে। আমি সে ডাকের কাছ থেকে যত দূরে পারি সরে গিয়ে একেবারে খোপওয়ালা গম্বুজের পাশে এসে দাঁড়ালাম, যেন পায়রাদের রাজ্যে এসেছি। খোপের ভেতর থেকে দেখলাম কচি কচি লাল মুখোরা আমাকে অবাক হয়ে দেখছে, আর তাদের মায়েরা চ্যাঁ চ্যাঁ লাগিয়ে দিয়েছে। সারি সারি খোপে শত শত পায়রার বাস, চারদিকে পায়রার পালক, পায়ের নিচে পায়রার পালকের নরম গালচে তৈরি হয়েছে। হঠাৎ তাকিয়ে দেখি সব খোপে পায়রার বাসা, কেবল এক কোণে দুটো খোপ ছাড়া। তখন আমার গায়ের লোমগুলি খড়খড় করে একটার পর একটা উঠে দাঁড়ালো, আর পা দুটো তুলতুলে মাখনের মতন নরম হয়ে গেল। কানের মধ্যে স্পষ্ট শুনতে পেলাম শোঁ শাঁ করে সমুদ্রের শব্দ, যে আমি কোনো দিনও অঙ্কে 40-এর বেশি পেলাম না। সেই আমি কি তবে আজকে 100 বছর ধরে কেউ যা পায়নি সেই খুঁজে পাবো? খট করে হাঁটু দুটো ফের শক্ত হয়ে গেল, আর আমি তর তর করে গম্বুজের খাঁজে খাঁজে পা দিয়ে উপরে উঠে গেলাম। উপরে গিয়ে দেখি গম্বুজের চারদিকটা গোল পানা বটে, কিন্তু মাঝখানটা ফোঁপড়া, কেমন একটু ভিজে ভিজে গন্ধ, আর ভিতরের দেওয়াল কেটে লেখা খোঁচা খোঁচা হরপে, ইতি শ্রীগজার একমাত্র আশ্রয়। ধপাস করে লাফিয়ে পড়লাম ওর ভেতরে। দেখলাম গম্বুজের গায়ে কুলুঙ্গির মতো ছোট তাক করা আছে। বোধহয় তারই বাইরের দিকটাতে যে খোপ আছে তাতেই জায়গার অভাবে পায়রা বাসা করেনি। তাই দেখেই আমার সন্দেহ হয়েছিল। মাটিতে বসে দুহাত দিয়ে কুলুঙ্গির মধ্য থেকে মাঝারি সাইজের একটা বাক্স নামালাম। কি আর বলবো, তার রং একটুও চটেনি, একেবারে চকচক করছে, আর ঢাকনার উপর আঁকা ড্রাগনের সবুজ চোখ জল জল করছে। কোলের উপর সেই বাক্স রেখে তার ঢাকনা খুলে ফেললাম। উপরে খানিকটা ছেঁড়া মতন হলদে হাতে তৈরি কাগজ, মাঝখানে একটা ছ্যাঁদা করে সুতো চালিয়ে কাগজগুলো একসঙ্গে আটকানো হয়েছে, যাকে বলে পুঁথি। তার এক পৃষ্ঠায় সংস্কৃত মন্ত্র লেখা, অন্য পৃষ্ঠায় খোঁচা খোঁচা হরফে গজা কি সব লিখেছে। সেই পুঁথিও নামালাম, নামিয়ে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। বাক্সের মধ্যে 8-10টা সাদা, লাল, নীল, সবুজ পাথর বসানো আংটি, হার, বালা, আর এক জোড়া জলজলে লাল চুনি বসানো কানের দুল। বুঝলাম স্বপ্নে প্রদীপিসে এটাই আমার মাকে দিতে বলেছিলেন, তাই সেটা তখনই পকেটে পুরলাম। তারপর পুঁথিটা খুলে কি আর বলবো, দেখলাম যে শ্রীগজার লেখাপড়া আমার সাধ্যি নয়। বুঝলাম পুঁথিটা সেজ দাদামশাইয়ের হাতে দেওয়া দরকার। বাক্সটা দিদিমাকে দেব, যেমন খুশি ভাগ করে দেবেন। তখন আমি ওদের ক্ষমা করলাম। আমাকে গোল হয়ে মিছিমিছি আক্রমণ করার জন্য ওদের উপর একটুও রাগ রইল না। বাক্স নিয়ে সে যে কত কষ্ট করে দেওয়াল বেয়ে গম্বুজের মাথায় উঠলাম, আবার দেওয়াল বেয়ে বাইরের দেওয়াল দিয়ে নামলাম, তা আর কি বলবো। তারপর বাঁদর তাড়ানো সিঁড়ির খাঁজ বেয়ে নামাটাও প্রায় অমানসিক কাজ। নেমে দেখি ওরা সবাই চক্রাকারে তখনও আমার জন্য অপেক্ষা করে রয়েছে।
কিন্তু আমার হাতে ধরা 100 বছর আগে হারানো প্রদীপিসির বর্মি বাক্স দেখে সবাই নড়বার চড়বার ক্ষমতা হারিয়ে ফেলেছে, কেবল ফ্যাল ফ্যাল করে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। আমি কাউকে কিছু না বলে দিদিমার হাতে বাক্স দিলাম, আর ঢাকনির তলাটা থেকে হলদে পুঁথি বের করে সেজ দাদামশাইয়ের হাতে দিলাম। সেজ দাদামশাই অন্যমনস্কভাবে সেটা হাতে নিয়ে উল্টাতে লাগলেন, আর চিমড়ে ভদ্রলোকও অভ্যাস মতো নিঃশব্দে এগিয়ে এসে ঘাড়ের ওপর দিয়ে দেখতে চেষ্টা করতে লাগলেন। কিন্তু সেজ দাদামশাই খুব লম্বা আর চিমড়ে ভদ্রলোক খুব বেঁটে হওয়াতে বিশেষ সুবিধে হলো না। হঠাৎ সেজ দাদামশাই বিষম চমকে উঠে বললেন, আরে এ যে বাবার প্রদীপিসির ছোট বোন মণিপিসির বিয়ের আসন থেকে হারিয়ে যাওয়া সেই পুঁথি। এ কোথায় পেলি? আরে এ হারানোর ফলেই তো পুরুত ঠাকুর ভুলভাল মন্ত্র পড়েছিলেন, আর তার ফলেই বাবার মণিপিসি আর পিসে মশাই সারা জীবন ঝগড়া করে কাটিয়েছেন। তারপর পাতা উল্টাতেই গজার হাতের লেখা চোখে পড়াতে তিনি আরো বিষম চমকে গিয়ে বললেন, শোনো শোনো, প্রদীপিসির ছেলে শ্রী গজা কি লিখেছে শোনো। আরে এটা যে একটা ডায়েরির মতন শোনাচ্ছে, না আছে তারিখ, না আছে বানানের কোনো নিয়ম কানুন। ব্যাটা সাক্ষাৎ মাসির বিয়ের জায়গা থেকে বিয়ের মন্ত্রের পুঁথি চুরি করে তাতে কি লিখেছে দেখো। সোমবার সর্বনাশ হইয়াছে। মাতা ঠাকুরানীর গরুর গাড়ি উঠানে প্রবেশ করিতেই আগে নামিয়া আমার হাতে বর্মি বাক্স গুজিয়া দিয়া মাতা ঠাকুরানী সমস্ত ভুলিয়া গিয়াছেন ও অভ্যাস মতন বাড়ি শুদ্ধ সকলকে তাড়ন পীড়ন করিতেছেন। মঙ্গলবার আর পারা যায় না, বাক্স আমি কিছুতেই কাহাকে দেব না স্থির করিয়াছি। অথবা ইহারা যেরূপ খোঁজাখুঁজি শুরু করিয়াছে, বাক্স বগলে লইয়া উহাদের সঙ্গে সঙ্গে খোঁজা ছাড়া কোনো উপায় নাই। বগলে কড়া পড়িয়া গিয়াছে। শুক্রবার সৌভাগ্যবশত তাড়িওয়ালার বাড়িতে বাক্স লুকাইবার সুবিধা পাইয়াছে। খোঁজাখুঁজি বন্ধ হইলে বাক্স আনিব। সোমবার তাড়িওয়ালার সহিত পরামর্শ করিয়া গাঁজার ব্যবসা শুরু করিয়াছি। বিষম লাভ হইতেছে, এদিক ওদিক ঘোরাঘুরিও করিতে হয়। শনিবার জিনিসপত্র বহু কিনিয়াছি, বহু দানও করিয়াছি। ইহার জিনিস লয়, অথচ আমাকে সন্দেহের চক্ষে দেখে, তাই মনে করিয়াছি শহরে বাড়ি কিনিব। রবিবার ঘটনাক্রমে গম্বুজের ভিতরকার এই নির্জন স্থান আবিষ্কার করিয়াছি। এখানেই আমার এই লিপি ও বাকি গুটি কত অলঙ্কার রাখিলাম। ইহাদের বিবাহাদি হইলে উপহার দেওয়া যাইবেক। ইতি শ্রী গজা। সেজ দাদামশাই হতাশ গলায় বললেন, তারপরেই বোধহয় ঠাকুরদা বাঁদরের সিঁড়ি কাটিয়ে দিয়েছিলেন। গজার আর কাউকে গয়না উপহার দেওয়া হয়নি। শেষে তো সে কলকাতাতেই পড়ে থাকতো শুনেছি। প্রদীপিসির ফিক করে হাসার কারণও বোঝা গেল। তার মতে গজার থেকে বাক্স পাবার যোগ্য পাত্র আর কেই বা ছিল। খানিকক্ষণ চুপ করে থেকে খেন্তি পিসি বললেন, বাক্সে কি আছে? দিদিমা ঢাকনি খুলে দেখলেন, বললেন, আমি ভাগ করে দিচ্ছি। খেন্তি, যদিও তুই আমার কাছ থেকে সেবার 300 টাকা ধার নিয়ে শোধ দিসনি, তবু এই হারটা তুই নে। সেজ দাদামশাইকে বললেন, ঠাকুরপো, তোমার কথা যত কম বলা যায় ততই ভালো। তুমি এই হীরের আংটি নাও, এটা মেজর ঠাকুরপোর ছেলেকে দেব। এটা পাঁচুর, এটা ন্যাড়ার প্রাপ্য, এটা পুঁটকি পাবে, এটা বুঁচকি পাবে, এই বালাজোড়া আমার ভাগ, আমার মেয়েকে দেব বলে মাকে দেবার জন্য আমার হাতে দিলেন। তারপর সকলের সামনে আমাকে আদর করে বললেন, বাকি রইল এই পান্নার আংটি, এটা দাদা তোমার,
কারণ তুমি না খুঁজে দিলে এদের দ্বারা হতো না। এবার চলো দেখিনি, কত পুলি বানিয়েছি, হাত মুখ ধুয়ে খাবে চলো। হ্যাঁ, বাক্সটা কিন্তু আমি রাখলাম, মশলা রাখবো। দিদিমার সঙ্গে চলে যেতে যেতে শুনলাম খেন্তি পিসি পাঁচু মামাকে বলছেন, তাকে দিল 7 নহর আর আমার বেলায় 1 ছড়া। আর চিমড়ে ভদ্রলোক সেজ দাদামশাইকে বলছেন, স্যার আমার 200 টাকা। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল পদি পিসির বর্মী বাক্স। 3টি পর্বে ভাগ করে আমি এটা পড়লাম। যদি ভালো লাগে তাহলে অন্য পর্বগুলোও শুনবেন। আমার আরও অনেক গল্প রয়েছে চ্যানেলে। এই ভিডিও নিচে যে বারে আমার চ্যানেলের নাম লেখা আছে সেখানে ক্লিক করুন, চ্যানেলের হোম পেজ খুলে যাবে, সেখানে পাবেন প্লেলিস্ট। সেখানেই থরে থরে নানা গল্প, নানা স্বাদের উপন্যাস, ভ্রমণ কাহিনী সব সাজানো আছে আপনাদের জন্য। সেগুলো শুনুন যতক্ষণ না নতুন গল্প আনছি। আজকের মতো আমাকে বিদায় দিন। নমস্কার।